হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই দেখেছো গত 2 দিন ধরে একটা খবরে প্রায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল ভীষণভাবে কিন্তু সবাই খুব আতঙ্কিত। সেটা হচ্ছে কি, যে চীনে একটা ভাইরাস নাকি আবারও দেখা দিয়েছে এবং সেই ভাইরাস নাকি কোভিডের মতোই মহামারীর বিপর্যয় নিয়ে আসতে পারে আমাদের কাছে। তো সেই ভাইরাস সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ছোট্ট সেশন। তো আমরা একটু ভাইরাসটা সম্পর্কে বা তার কিভাবে রোগ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে সেগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। চলো তাহলে ভাইরাসটা সর্বপ্রথমে জানতে হবে যে ভাইরাসটার নাম কি। দেখো এখানে আমরা খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান মেটা নিউমোভাইরাস। মেটা নিউমোভাইরাস। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমরা বুঝতেই পারছি বা একটা জিনিসের সাথে আমরা লিঙ্ক আপ করতে পারি। নিউমো কথাটার সাথে কি যায় আমরা নিশ্চয়ই শুনেছি। নিউমো মানে কিন্তু লাংসের একটা কোনো রিলেশন থাকতে পারে। নিউমোনিয়া শব্দটার সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত। তাহলে বুঝতেই পারছো মেটা নিউমো ভাইরাস, তাহলে বোঝাই যাচ্ছে এই ভাইরাসটা কাকে অ্যাফেক্ট করবে? আমাদের রেসপিরেটরি সিস্টেমকে তথা লাংসকে অ্যাফেক্ট করবে, রাইট? সো একবার দেখে নিই আমরা। দেখো এরপরে গত 2 দিন ধরে বিভিন্ন ধরনের যে টপ নিউজ চ্যানেলসগুলো রয়েছে বা বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু ঠিক এইভাবে বিভিন্ন নিউজ আমাদের সামনে উপস্থাপন করছে। নিউ ভাইরাস আউটব্রেক ইন চায়না, হোয়াট ইজ HMPV, নো সিমটমস, প্রিভেনশন টিপস অ্যান্ড মোর, এরকম আমরা বিভিন্ন ব্লগ বা নিউজ দেখতে পাচ্ছি। সো যদি লক্ষ্য করি, দেখো আমরা যদি গুগল সার্চ দিই তাহলে গুগল সার্চে দেখব টপ একদম দেখো পরপর বিভিন্ন যে সমস্ত টপ নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমরা ভিডিও তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। চায়না ভাইরাস আউটব্রেক, চীনে ফের নতুন ভাইরাসের দাপাদাপি, চায়না ফেসেস নিউ ভাইরাস আউটব্রেক, চীনে অজানা ভাইরাসের দাপট। দেন আমরা দেখতে পাচ্ছি TV9 বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে করোনার মতোই নয়া ভাইরাস। অন্যদিকে রিপাবলিক বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছে আবার কি তাহলে লকডাউন, আবার কি তাহলে মৃত্যু মিছিল। তো বিভিন্ন আশঙ্কা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস বা তার যে সমস্ত স্ট্রেনগুলো জানি। যেমন দেখো আবারও আতঙ্কের নতুন নাম HMPV, ফের চোখ রাঙাচ্ছে চীনা ভাইরাস, কনসার্ন রাইজ অ্যাজ HMPV ভাইরাস স্প্রেড ইন চায়না। তো যাই হোক, এগুলো সবটাই তোমরা যেটা দেখতে পাচ্ছ গুগল সার্চ করলে আমরা যা দেখতে পাই সেগুলো বা বিভিন্ন নিউজ চ্যানেলে বা মিডিয়াতে যেগুলো উঠে এসছে তার ছবি। তো এবার সরাসরিভাবে আমরা চলে যাব আমাদের একদম ডিসকাশনের মধ্যে। তো একদম পরিষ্কার বাংলায় তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু কিছু ডেসক্রিপশন রাখা হয়েছে। কি বলছে দেখো, মানব মেটা নিউমো ভাইরাস একটা সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যেটা শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে। 2001 সালে এটি প্রথম আবিষ্কৃত হয় এবং এটি প্যারামিক্সোভিরিডি পরিবারভুক্ত। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এই যে প্যারামিক্সোভিরিডি, এই ফ্যামিলি থেকে যে সমস্ত ভাইরাসগুলো বিলং করে তারা কিন্তু হাম বা তার সাথে আমাদের শ্বাসতন্ত্রের রোগ বা মাম্পস এই ধরনের রোগগুলো সৃষ্টির সাথে যুক্ত থাকে। তো এই যে ভাইরাসটা, এই ভাইরাসটার ঠিক কি কি বৈশিষ্ট্য রয়েছে চলো একবার দেখে নেওয়া যাক। দেখো বৈশিষ্ট্যের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা জায়গায় বলা হচ্ছে গঠন এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে সংক্রমণ পদ্ধতি। তো এই যে গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা RNA ভাইরাস। মনে রাখবে কোভিডও কিন্তু ডেফিনেটলি RNA ভাইরাস ছিল এবং এই ভাইরাসটাও কিন্তু একটি RNA ভাইরাস।
এটার বাইরে একটা এনভেলপ রয়েছে। সো এনভেলপ ইজ জাস্ট লাইক এ কভারিং, তাহলে এটা কিন্তু একটা এনভেলপড ভাইরাস এবং এটা একক স্ট্র্যান্ডেড বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একক তন্ত্রী বিশিষ্ট। আমরা যেমন জানি যে আরএনএ কি হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনালি ডবল স্ট্র্যান্ডেড আরএনএও কিন্তু দেখতে পাওয়া যায়, বাট এখানে যে নিউক্লিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একক তন্ত্রী বিশিষ্ট। এরপর দেখে নিই এই ভাইরাসটা ঠিক কিভাবে সংক্রামিত হতে পারে। দেখো অনেকটা কোভিডের মতোই বলা হচ্ছে সংক্রামিত ব্যক্তির হাঁচি কাশি থেকে নিঃসৃত যে ড্রপলেটস বা ফোঁটা তার মাধ্যমে এটা ছড়ায়। দূষিত পৃষ্ঠ যদি স্পর্শ কেউ করে এবং তারপর যদি চোখ নাক বা মুখ স্পর্শ করে তাহলে সেক্ষেত্রেও সংক্রমণ হতে পারে। অর্থাৎ কোভিড যেভাবে ছড়িয়েছিল সেভাবেই কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এটাই কিন্তু মেন বিজ্ঞান বলছে। তো এই ভাইরাসটার যদি একটু স্ট্রাকচার দেখে নেওয়া যায় তাহলে দেখো ভাইরাসটার স্ট্রাকচার আমরা এখানে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখানে একটা আরএনএ স্ট্র্যান্ড রয়েছে, বাইরে তোমরা দেখতে পাচ্ছ প্রোটিনের আস্তরণ রয়েছে এবং ডেফিনেটভাবে তোমরা পড়ে থাকবে যে এই নিউক্লিক অ্যাসিডের বাইরে যে প্রোটিনের কভার ভাইরাসের ক্ষেত্রে তাকে আমরা বলে থাকি ক্যাপসিড, তাই তো? সো দেখে নিই আমরা এরপর এই যে ভাইরাসটা, এই ভাইরাসটার সংক্রমণে কি কি উপসর্গ লক্ষ্য করা যায়। দেখো সাধারণ সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা, দেন শিশু এবং বয়স্কদেরই এটি মেনলি কিন্তু প্রভাবিত করে। তাদের মধ্যে ব্রঙ্কিওলাইটিস বা তার সাথে নিউমোনিয়ার মতো গুরুতর সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবং আমরা যদি একটু ইংলিশে দেখি তাহলে দেখা যাচ্ছে রানি অর স্টাফি নোজ, তার সাথে সাথে কাফ, শর্টনেস অফ ব্রিদিং যেটাকে আমরা অনেক সময় ডিসপনিয়া বলে থাকি, সোর থ্রোট, হুইজিং, দেন ফিভার বা কিছু কিছু ক্ষেত্রে গায়ে র্যাশও বেরোতে পারে এই ভাইরাসের সংক্রমণে। ওকে, এবার দেখে নাও তাহলে এই ভাইরাসটায় গুরুত্বপূর্ণ যে সমস্ত ট্রিটমেন্টগুলো রয়েছে সেই ট্রিটমেন্টের কি দিক রয়েছে। At present there is no vaccine for this virus এবং বলেই দেওয়া হচ্ছে there is no vaccine and there is no specific antiviral to treat HMPV and most people require over the counter medications to relieve fever and pain, possibly with a ডিকনজেস্ট্যান্ট। এই ডিকনজেস্ট্যান্ট শব্দটার মানে বুঝতে হবে। ডিকনজেস্ট্যান্ট মানে কি, যে সমস্ত ওষুধগুলো নাকের কোনো সমস্যাকে দূর করার জন্য ব্যবহৃত হয় সেগুলোকেই আমরা বলি ডিকনজেস্ট্যান্ট। এবং তার সাথে ডেফিনেটলি জানো যে অ্যান্টিবায়োটিক দ্বারা কিন্তু ভাইরাস কিল করা যায় না। সো অ্যান্টিবায়োটিক ডেফিনেটলি ইট উইল নট ওয়ার্ক ফর HMPV ভাইরাস। সো এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মানে কাদের মধ্যে এই ভাইরাসটা সংক্রামিত হতে পারে। 5 বছরের কম বয়সী শিশু, 65 বছরের বেশি বয়সী বয়স্ক ব্যক্তি, ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং তার সাথে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোনো রোগী, অর্থাৎ যাদের ইমিউনিটি পাওয়ার সেরকম নেই, ইমিউনিটি পাওয়ার কম, তারা কিন্তু আক্রান্ত হতে পারে এই রোগে। এবার দেখে নেওয়া যাক এই ভাইরাসটার সংক্রমণ ঠিক আমরা কিভাবে আটকাতে পারি বা এর চিকিৎসাও কিভাবে করা যায়। দেখো কোভিডের সাথে খুব একটা যে আলাদা কিছু রয়েছে তা কিন্তু নয়। সো আমরা দেখতে পাচ্ছি প্রতিরোধ আমরা করতে পারি নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানোর মাধ্যমে। অর্থাৎ কোভিডের সময় আমরা যেরকম ডিস্ট্যান্স মেনটেন করছিলাম বা তার সাথে সাথে সব সময় আমরা স্যানিটাইজার ব্যবহার করছিলাম বা হাত কোনো একটা বাইরে থেকে কোথাও থেকে এসে ধুয়ে ফেলা, সঙ্গে সঙ্গে সেগুলোকে স্যানিটাইজ করা, বিভিন্ন জিনিসপত্র এগুলো আমরা যেমন করছিলাম সেগুলোই কিন্তু আমাদের প্রতিরোধের উপায় হতে পারে। এবং এর চিকিৎসা কিভাবে হতে পারে দেখো,
লক্ষণ নিরাময়ে কিছু সহায়ক চিকিৎসা হতে পারে। সে ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে কারো জ্বর এসছে, তাহলে জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন খেতে পারি। তার সাথে রয়েছে গুরুতর ক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট দিতে হতে পারে। আমরা যেমন দেখেছি কোভিডের সেকেন্ড ওয়েভে বিশেষ করে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং সেক্ষেত্রে তাদের অক্সিজেন লেভেল কিন্তু একদম নর্মালের থেকে অনেক অনেক কমে যাচ্ছিল। তো সেক্ষেত্রে অক্সিজেন সাপোর্টটা কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রেও ভীষণভাবেই দরকার। এবং অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে স্যার এই ভাইরাসটা চিনব কী করে, বা এই ভাইরাসটা যে আমার শরীরে আক্রমণ করেছে সেটাকে আইডেন্টিফাই করা হবে কি করে। কোভিডের সময়তেও আমরা দেখছিলাম বিভিন্নভাবে তুমি যে কোভিডেই আক্রান্ত সেটার জন্য একটা স্পেসিফিক টেস্ট করা হচ্ছিল, যে টেস্টটার নাম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ RT-PCR, দ্যাট ইজ রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন। পলিমারেজ চেন রিয়াকশন এই ফুল ফর্মটা কিন্তু অনেক সময় আমরা কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্রে আসতে দেখি। তবে শুধু RT-PCR নয়, তার সাথে সাথে আমরা আরও কিছু পদ্ধতির দ্বারাও এই ভাইরাসটিকে শনাক্ত করতে পারি, যেমন IFA বা ইমিউনোফ্লুরোসেন্ট অ্যাসে, তার সাথে রয়েছে এলাইজা বা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, সেরোলজিক্যাল টেস্ট বা সেরাম অ্যানালিসিস, তার পাশাপাশি রয়েছে ভাইরাল কালচার এবং দেন রয়েছে রেডিওলজিক্যাল টেস্ট লাইক এক্স-রে অর সিটি স্ক্যান। ওকে, সো এখানে একটা কথাই বলবো, আমরা অনেকে কিন্তু ভয় পাচ্ছি যে কোভিডের মতো কি তাহলে আবার লকডাউন, কোভিডের মতোই কি তাহলে আবার আমাদের ঘরবন্দি একটা দশা কাটাতে হবে দীর্ঘদিনের জন্য। তো এটা নিয়ে তোমাদের বলবো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা শেয়ার করেছেন। কিছু কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু বলছে যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে সেই ভিডিওগুলোর সত্যতা কিন্তু কোনো নিউজ মিডিয়ায় সেইভাবে যাচাই করে দেখেনি। আর বিভিন্ন গবেষক, বিভিন্ন চিকিৎসক তারা যেটা বলছেন যে এটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটা সাধারণভাবে এই শীতকালে বা আর্লি স্প্রিংয়ে এই ভাইরাসটার একটা উপদ্রব লক্ষ্য করা যায়, কিন্তু এটা যে একদম মারণ রোগের কারণ হতে পারে বা এটা যে কোভিডের মতো ছড়িয়ে পড়তে পারে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ সেরকম কোনো আশঙ্কা প্রকাশ করছেন না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর পরে আমাদের হু থেকে বা সিডিসি থেকে কোনো আপডেট আসে কিনা, বা হু এই ডিজিজটাকে এমার্জেন্সি হিসাবে ডিক্লেয়ার করে কিনা, বা ফার্দার লকডাউনের পথে আমাদেরকে পা দিতে হয় কিনা। তবে যতটুকু বিভিন্ন ক্ষেত্রে গবেষণাপত্র বা বিভিন্ন চিকিৎসক তারা যা পরামর্শ দিয়েছেন বা তারা যা উপদেশ দিয়েছেন তাতে তারা বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখান থেকে কোনোভাবেই কোনো লকডাউন আসার সেইভাবে কোনো সম্ভাবনা কিন্তু নেই। তাই ডোন্ট ওরি, এটা নিয়ে চিন্তাভাবনা করার সেই অর্থে বা আতঙ্কিত হওয়ার সেই অর্থে কোনো অবকাশই নেই। সো আমরা যেরকমভাবে নিজেরা কাজ করছি সেরকমভাবে নিজেদের কাজেই আমরা লিপ্ত থাকব। থ্যাংক ইউ এভরিওয়ান শোনার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং একটা কথাই বলবো, বেসিক হাইজিন যেগুলো সেগুলো কিন্তু সব সময়তেই আমাদের মেনটেন করা উচিত। যেমন বাইরে থেকে এলাম হাত ধুয়ে খাবার খাওয়া, নিয়মিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রয়োজন পড়লে একটা মাস্কের ব্যবহার করা, এগুলো কিন্তু আমরা ফলো করতেই পারি। শুধু কোভিড এলো বা এরকম একটা ভাইরাস এলো বা চলে গেল বলে নয়, পরিবেশ যেরকমভাবে দূষিত হয়ে গেছে বা যেভাবে এয়ার কোয়ালিটির মান ডিটোরিয়েট করছে দিনের পর দিন, বা বিভিন্ন ক্ষেত্রে পলিউশন যেভাবে বেড়ে চলেছে, তাতে করে এই বেসিক হাইজিনগুলো যদি আমরা মেনটেন না করি, শুধু ভাইরাস ঘটিত রোগ নয়, যে কোনো রোগ কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে আক্রমণ করার জন্য একদম প্রস্তুতি হয়ে আছে। তাই বলবো এটা একটু তোমরা সকলে মেনটেন করার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান এগেন।